আমরা এই মুক্তিযুদ্ধের এত বছর পরেও যখন আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের সমালোচনার নামে মূলত পাকিস্তানকে প্রতিষ্ঠা করা হচ্ছে। আজকে তো এমন হওয়ার কথা ছিল না আপা যে বাংলাদেশে আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে যে রাজাকার আল বদর যারা মুক্তিযুদ্ধের সময় চরম ফেসিস্ট একটা জান্তা সরকারের পক্ষে ছিল, লক্ষ লক্ষ মানুষের খুনের সাথে জড়িত ছিল, তারা বিভিন্ন বাহিনী শুধুমাত্র সমর্থন করেছে বলে তারা পার পেতে চায়, সেই জামাত শিবির বা সেই সময় ছাত্র সংঘ, তারা আল বদর, আল শামস, শান্তি কমিটি নামে বিভিন্ন রকমের গ্রুপ উপগ্রুপ করেছে, শাহিন ফৌজ। সেই লোকগুলো আজকে আমাদেরকে মুক্তিযুদ্ধের বয়ান দিচ্ছে, আজকে সেই লোকগুলো বাংলাদেশকে দখল করে আছে। বাংলাদেশের আজকের আলাপটা যদি এমন হতো গণতন্ত্র নিয়ে, বাংলাদেশের আজকে আলাপ যদি হতো শিক্ষার আপনার পলিসি নিয়ে, স্বাস্থ্য পলিসি নিয়ে, আমরা অসংখ্য আলাপ করতে পারতাম। 54 বছর পরে আমাদেরকে আলাপ করতে হচ্ছে যে মুক্তিযুদ্ধকে কারা আপনার ভুলিয়ে দিতে চায়। এত শহীদের রক্তের মধ্য দিয়ে এই সংবিধান এসেছে, কি পরিমাণ ধূর্ত চিন্তা করে দেখেন। সেই সংবিধানকে তারা বলছে মুজিববাদ। আপনি গত 54 বছরে আপনার সেই 72-এর পর আপনি মুজিববাদ শব্দটা শুনেছেন। সেই সময় যুবলীগের সাথে বাংলাদেশের যে যুবলীগের যে অংশটা বা ছাত্রলীগের যে অংশটা দুপক্ষে বিভাজন হয়ে কেউ বৈজ্ঞানিক সমাজতন্ত্র, কেউ মুজিববাদের কথা বলেছে। ওই জিনিসটার পর অর্থাৎ 75-এর পর একটা দীর্ঘ সময় কি আপনি মুজিববাদ শব্দটা শুনেছেন? মুজিববাদ না, দেখুন আমার তো মনে হয় না আমি জীবনে কোনোদিনও এই ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান শুনেছি। রাইট ইউ আর, একদম। আপনি জানেন যে শাহবাগের সামনে তারা স্লোগান দিচ্ছে, যেই ছেলেটি স্লোগান দিচ্ছে মোহাম্মদ ইশরাক নামে তার দলবল, যে মোল্লা তেরা খুন সে ইনকিলাব আয়া হ্যায়। হু ইজ দিস মোল্লা? মোল্লা হচ্ছে কাদের মোল্লা? যেই আরিফ জেবতিক ভাই, মানে উনারা তো তখন ফিল্ডে ছিলেন, আমি তো সময় লন্ডনে ছিলাম, লন্ডনের গণজাগরণ মঞ্চের ওয়ান অফ দা কাজ করেছি আমি সেই সময়টাতে। আরিফ ভাইরা যেখানে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে, সেই গেটের সামনে দাঁড়িয়ে বলছে মোল্লা তেরা খুনছে। এটার অনুরোধ কি? যে মোল্লার রক্তের মধ্য দিয়ে আন্দোলন এসেছে, ইনকিলাব মানে আন্দোলন, তাই না? এখন আমার কথা হচ্ছে এই ইনকিলাব জিন্দাবাদ এগুলো তো আমরা শুনেছি পাকিস্তানি আমলে। এগুলো আরেকটি স্লোগান আমি শুনছি, সেটি হচ্ছে বলে যে কি আজাদি না কি something like আমি আরেকটি স্লোগান বলছি, আপনি এই যে ডটগুলোকে মেলাতে পারবেন। এই যে বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি আপনাকে বলি সেই সময় মুক্তিযুদ্ধের সময় আমরা জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলন, আমরা আমাদের বাপ দাদারা চাচারা স্লোগান দিয়েছিল আপনার লাহোর না ঢাকা বা পিন্ডি না ঢাকা, মানে পাকিস্তানের অঞ্চলকে তখন বলা হতো। খেয়াল করে দেখেন প্রতিশোধ স্পৃহাটা কোন লেভেলের। সেই সময় যেহেতু আমরা ওই স্লোগানটা দিয়েছি যে করাচি না ঢাকা, পিন্ডি না ঢাকা, লাহোর না ঢাকা, ঢাকা ঢাকা, ওইটার প্রতিশোধ হিসেবে তারা কিন্তু বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। যদি দিল্লির বিরুদ্ধে আপনাদের এই লেভেলের প্রতিরোধ হয়, তাহলে দিল্লি থেকে চাল আনলেন কেন? 20,000 টন, 50,000 টন মেট্রো রেলের টিকিট আনলেন কেন আপনি? ফলে এখানে পুরো ভারত বিরোধিতা যারা করছে বা ভারত বিদ্বেষ, মাথায় রাখতে হবে যে ভারত এবং বাংলাদেশ দুটি সার্বভৌম রাষ্ট্র। ভারতের সাথে আমার সবকিছুর মিল হবে নাকি? ভারত আমাকে তার বেনিফিটটা রেখে, ভারত চাইবে তার বেনিফিটটা বেশি থাকুক, এটা যে কোনো রাষ্ট্রই চাইবে। আমি চাই না যে আমার টিভি গুলো ভারতে চলুক। কেন? আমি আমার হেজিমনি ক্রিয়েট করতে চাই, আমি আমার কালচারাল যেই অ্যাম্বিটটা সেই চৌহদ্দিটাকে বাড়াতে চাই। এটাই তো স্বাভাবিক নিয়ম প্রত্যেকটা দেশই। আমাদের দেশে আপনার পশ্চিমের হেজিমনি আছে না? ছোটবেলা থেকে ইংরেজি শিখি না? ইংরেজি শিখবো কেন? এখন আমি প্রশ্ন করি। তো আলটিমেটলি এই হেজিমনি প্রত্যেকের রাষ্ট্রের আছে। তো ভারতের সাথে আমাদের ডিলিংসটা হবে নিজের স্বার্থকে বজায় রেখে। অ্যাবসলিউটলি ফাইন এই আলাপে। হ্যাঁ, সো এই যে এত বড় একটা সরি মাফ করবেন, ষড়যন্ত্র হলো, যেটা ধরা গেল না, আওয়ামী লীগের ঘরের ভিতরে হলো, আওয়ামী লীগের নিয়োগের মধ্যে হলো। আপনি এখন বলতেছেন যে ওরা তালিমুল মিল্লাতের ছাত্র, কিন্তু ওরা তো ছাত্রলীগের নেতা ভাই। এরা তো ছাত্রলীগের সব পদবি ধরে নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার পাশে সার্জিস তো মনে করেন 24/7 অনেকটা পার্সোনাল চাকরের মতো ছিল। আই সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এরা নর্মাল না, মানে দুই ধরনের ছাত্রলীগ। একটা হচ্ছে যে ভাই আমারে আসি ঢাকায় থাকতে হবে, হলে থাকতে হবে, আমি ছাত্রলীগ, আমার হলে থাকতে দেয়, আমি আসি তো লোকে মাঝে মাঝে মিছিল দিব। এটা অনেক লোক যারা হয়তো ছাত্রলীগ বিশ্বাস করে না করে। আরেকটা গ্রুপকে এরা হচ্ছে এই যে পত্রিকায় লিখছে, আপনি হাসনাতের লেখা দেখলে আপ্লুত হয়ে যাবেন, বঙ্গবন্ধুর প্রতি প্রেম এই নেতাদের যেভাবে যদি দেখেন, তো আপনার তো তাহলে কি বলতে হবে? ছাত্রলীগের হাতে আওয়ামী লীগের পরাজয়। মানে আপনি তো যদি এখন বলেন, এখনো বসে ওরা শিবিরের মিটিংও যায়।
তো আপনি যখন এত ধরনের ফেইলিওর করবেন, মূল জিনিসটা হচ্ছে আওয়ামী লীগকে তারা যেভাবে ঠেলে ঠেলে নিয়ে ফাঁদে ফেলেছে, আওয়ামী লীগ সুন্দরভাবে ওই ফাঁদে গিয়ে পা দিয়েছে। এবং এই ফাঁদে পা দেওয়ার পিছনে আওয়ামী লীগের একটা বড় সংখ্যক নেতা যারা কখনো রুট লেভেলে রাজনীতি করে নাই, যাদের সাধারণ মানুষের পালস সম্পর্কে কোনো ধারণা নেই, গুলশান বনানীতে বৈশা বৈশা তাত্ত্বিক আলাপ করে এবং প্রসেস তৈরি করার যে রাজনীতি, তারা মানে তাদেরকে ওইখানে নেতা বানিয়েছে কে, আপনি যদি ওইভাবে বলেন। এই সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ কলাপস করেছে। মূলত যে জিনিসটা ঘটেছে, রাজপথে যখন সাধারণ ছাত্রছাত্রীর উপরে হামলাটা হয়েছে, মানুষ মারা গেছে, মানুষ ইমোশনাল দেখতে পাচ্ছে যে একটা ছোট বাচ্চা ছাদের উপরে উঠেছে, সেখানে সে গুলি খেয়েছে, রাস্তায় মারা যাচ্ছে। আপনি মুগ্ধর ছবিটা চিন্তা করেন, মুগ্ধর ভিডিওটা দেখেন, এটা সাধারণ মানুষকে মুভ করেছে। সাধারণ মানুষ আসলে কোনোভাবেই গত 15 বছর 16 বছর কি হয়েছে যদি হতো, তাহলে কিন্তু গত নির্বাচনের সময় রিপার্কেশনটা হতো যে কি ভাই আমার ভোট দিতে দিবা না, তোমরা কি প্রতি বছর প্রতি 5 বছর করে ফাইজলামি লাগিয়েছ। মানুষ কিন্তু তখন নামতো যে না আমি ভোট দিব ভাই, তোকে মারি না, আই ওয়ান্ট এ ফ্রেশ ইলেকশন, দিস এন্ড দ্যাট। মানুষ কিন্তু ওইগুলা নিয়ে রাজি ছিল, হ্যাপি ছিল। মানুষের, আমি যেভাবে সাধারণ মানুষের সাথে মিশেছি, সাধারণ মানুষ জানতো একটা গণ করাপশন হচ্ছে, ব্যাংক লুট হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এটাও জানতো যে যদি এই সরকার চলে যায়, এখন যেটা হচ্ছে সেই জামাত শিবির আসবে এবং আমরা আরো খারাপ যাবো, নারী স্বাধীনতার অবস্থা খুব খারাপ হবে, সাধারণ মানুষের খারাপ হবে, বাক স্বাধীনতা খারাপ হবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ঢুকতে পারেন, আপনি জানেন শিবিরের ছেলেরা সবগুলা পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাহারা দেয়। সো এই অবস্থাটা হবে, সাধারণ মিডিল ক্লাস কিন্তু তখন পর্যন্ত মেনে নিয়েছে। আমি একদম ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, আমার এক বন্ধু আছে, আমি নাম বলতে চাচ্ছি না, হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ উত্তরায়। সে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সে বিশ্বাস করে এবং সে মানে জামাত শিবিরেরকে ভয় পায়, মানে ওদের চক্রান্ত। এটা ছদ্ম। জি, আরিফ জাবেদ, যদি আমরা একটু সাম্প্রতিক বিষয়ের দিকে দেখি যে পরিস্থিতি, আমরা বিপ্লবের ঘোষণাপত্র চাই যেটি বাংলাদেশ রাষ্ট্রের উপরে সরাসরি রাষ্ট্রদ্রোহিতা, কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছে যে তারা বলছে তারা ছাত্রদের হয়ে ঘোষণাপত্র দেবে। তো একটা স্বাধীন দেশে একটা সে যেই দেশের আবার দায়িত্বে একটা সরকার রয়েছে, সেই সরকারই আবার নতুন করে ঘোষণাপত্র কি দিতে পারে? পারে। জিনিসটা হচ্ছে কি, আমি বিয়ে করেছি 2005 সালে, ঠিক আছে, এখন তখন কাবিন করি নাই, এখন কাবিন করবো, এখন আমার বাচ্চা কলেজে যাওয়া শুরু করেছে। সো এখন আমি যদি বলি যে সবাইকে দাওয়াত দিলাম, সুলতানা আপনার দাওয়াত নিঝুম দাওয়াত, কি হবে যে আমার তো বিয়ের কাবিন করতে হবে, তখন আপনারা কনফিউজড হয়ে যাবেন, ভাই তুই এতদিন কি করলি, তো বাচ্চা কাচ্চা আছে, তুমি সংসার করে বেড়াচ্ছ। সো এইগুলা হচ্ছে এক ধরনের কৌতুক। এখন এই কৌতুকগুলা কেন করা হয়? যখন আউট অফ কন্ট্রোল কিছু হয়ে যায়, ধরেন আমার বাচ্চা একবার আসার সময় আমার এক বন্ধু পাইলট, তো ওরা বলছিল যে তুমি ককপিটে বসো, আমার ছোট, তো ও তো জীবনে প্লেন দেখে নাই ককপিটে বসে, তখন কোনটা টানতে কোনটা না, পরে ওরা দ্রুত এখান থেকে সরাইছে, হেসেই সরাইছে, বাবা যে এনাফ এনাফ হয়েছে, তুমি ছবি তুলো আসো। এই কাহিনী হয়েছে এখানে। আমি গেছি একটা বিসিএস এর চাকরি নিতে, ঠিক আছে, সাধারণ লোক, তো আমি একবার এন্ট্রি লেভেলের একটা জব নিব, আমি ওই জন্য গেছি। ঘটনাচক্রে এখন আমাকে বলা হচ্ছে যে এই যত জব আছে তুমি সব জবের বস। সো আমি তো এখন ওই এক্সাইটমেন্টে কি করবো, ওই অফিসে ঢুকে ড্রয়ার খুলবো না চেয়ার সরাবো, চেয়ারের পিছনে টাওয়াল দেবো, দিস ইজ হ্যাপেনিং। এইগুলো হচ্ছে এক ধরনের কৌতুক চলতেছে। তো এই কৌতুককে আমার মনে সিরিয়াসলি দেখার কথা না। বাট কেন সরকার এখানের মধ্যে এসে হস্তক্ষেপ করলো, পরিষ্কার একটা কারণ আছে। দুটোর মধ্যে প্রবলেম আছে। জানাক যেটা মানে জাতীয় নাগরিক কমিটি, জানাক যেটা করেছে, ওরা বলছিল যে 5ই আগস্ট একটা বিপ্লব হয়েছে, সুতরাং তারা বিপ্লবের ঘোষণাপত্র দিবে। কথাটা খেয়াল রাখবেন। সরকার দেখেছে যদি এটা বিপ্লব হয়ে থাকে তাহলে কিন্তু অনেক ধরনের আইনি জটিলতা ভবিষ্যতে আছে। সো তারা এটাকে গণ অভ্যুত্থান বলতে চাচ্ছে, এবং এটা বলতে গিয়েই তারা বিপ্লব অংশের যে গণঘোষণা বা যেটাই হয়ে থাকুক, কি যেন একটা বানাবো না, যাই হোক, সেটাকে বন্ধ করার জন্য সরকার বলেছে। কারণ সরকারের যারা আছে একটু সিনিয়র লোকজন, তারা বুঝে যে এটাকে বিপ্লব বললে কিন্তু অনেক আইনি জটিলতা ভবিষ্যতে বাড়বে। গণ অভ্যুত্থান বরঞ্চ খুব ইজি জিনিস, যে মানুষের কারণে সরকার পতন ঘটেছে, নতুন সরকার এসেছে, কন্টিনিউশন ছিল। এইটা করতে গিয়ে কিন্তু সরকার এখানে হস্তক্ষেপ করেছে। আদারওয়াইজ এর আগের দিনও কিন্তু সরকারের মধ্যে যিনি মূল সরকার, যিনি প্রেস সচিব আছেন, তিনি কিন্তু বলেছেন যে এটা প্রাইভেট ম্যাটার, আমরা চাই না। তো প্রাইভেট ম্যাটার যদি হয়ে থাকে, তুমি না জানো তো তুমি হস্তক্ষেপ করো কেন? আপনার শো হচ্ছে প্রাইভেট ম্যাটার। ইফ আই এম নট কনসার্ন, ওয়াই শুড আই পরের দিন কেন বলবো যে না সুলতানা অমুকের জায়গায় অমুকের গেস্ট নিতে হবে? দিস ইওর প্রবলেম। সুতরাং গণ অভ্যুত্থান এবং বিপ্লব, এই দুটোর মধ্যে যে টানাপোড়েন চলছে সরকারের ভিতরে, এরাও তো সরকার ওরাও সরকার, দুইটা মিলেই সরকার, এটাকে ম্যানেজ করার জন্য আপাতত এটাকে তারা যে আমরাই লিখে দিব এটা বলে আটকা হয়েছে, আর কিছু। কিন্তু ধরেন আমরা যদি দেখি যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তারা 15 জানুয়ারি আলটিমেটাম দিয়েছে, এর মধ্যে আরো অনেকগুলো ঘটনা
এগুলোর কোনো উত্তর নেই। যেমন ধরেন সচিবালয়ে আগুন, এখন বলছি যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট, এর আগে কিছু পারসেপশন দাঁড় করানোর চেষ্টা হলো। আমরা যদি দেখি যে চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা করা হলো, সেখান থেকে সবাই যারা তদন্তে ছিল তারা বিব্রত বোধ করে, তারা সবাই অব্যাহতি চেয়েছে। এরকম অনেকগুলো ঘটনা এট এ টাইম ঘটছে, এবং কোনো কিছু আরেকটি জাহাজে যে 7 জনকে হত্যা করা হলো, বলা হচ্ছে যে একজনের পক্ষে 7 জনকে হত্যা করা সম্ভব নয়। তার মানে ঘটনাগুলো কোথাও থেকে খুব পরিকল্পিতভাবে ঘটছে, এবং আমাদের কাছে, মানে আমাদের বলতে আমরা মানুষের কাছে এগুলির কোনো সঠিক উত্তর নেই, ব্যাখ্যা নেই। এখন আমরা বুঝি যে এরকম একটা পরিস্থিতিতে যত বেশি জল ঘোলা করা যায় তত বেশি মাছ শিকার করা সহজ হয়। এখন এই মাছটা আসলে কি, যেটি নিজুম মজুমদার আপনি বলছিলেন যে পাকিস্তানের দিকে ফিরে যাওয়া, এইটাই কি লক্ষ্য, মানে উদ্দেশ্যটা কি? আমি এটাই বুঝতে পারছি না যে তারা আসলে কি প্রতিষ্ঠা করতে চায়। আপনি যদি ধরেন একটু জিওপলিটিক্যালি আর একটু গভীর আলোচনা করেন বাংলাদেশের পলিটিক্যাল পার্সপেক্টিভটাকে বাদ রেখে, তাহলে আমি বারবারই বলে এসেছি যে বাংলাদেশ হচ্ছে একটা প্রক্সি ওয়ারের জন্য একটা আদর্শ ভূমি। এই প্রক্সি ওয়ারের টার্গেটটা হচ্ছে অনেকটা ভারত। কারণ আপনি যদি একটু বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে একটু বের হন, তাহলে দেখবেন যে ওয়ার্ল্ড মিডিয়াতে কিন্তু এটা নিয়ে এই মুহূর্তে বেশ আলোচনা হচ্ছে। বিশেষ করে বিজেপি উইং যারা আছে এবং অ্যান্টি বিজেপি উইং কংগ্রেসের ভেতরে এক ধরনের আলোচনা চলছে যে জর্জ সরোস নামে এক ভদ্রলোক, তার ফাউন্ডেশন, যিনি নটোরিয়াস একজন ব্যক্তি, যার ফাউন্ডেশন পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমেরিকার যে রেজিম চেঞ্জ সেখানে অর্থায়ন করেছে। এবং আপনি জানি না এটা দেখেছেন কিনা যে 5ই অগস্টের পরে আপনার ইউনুস জর্জ সরোসের ছেলের সাথে দেখা করেছে। সেই ছেলেটার ফার্স্ট নেমটা আমি ভুলে গেছি, আমার কাছে সে টুইট করেছিল, ফেসবুকেও দিয়েছিল। সো এই জর্জ সরোস বাংলাদেশে যে এই পুরো ঘটনাটা ঘটলো, এই জঙ্গি হামলা ঘটেছে, এই বদনা চোর বা এই চোরদের ঘটনাগুলো ঘটেছে, এগুলোতে অর্থায়ন করেছে। এখন ইন্ডিয়াকে ডিস্ট্যাবলিশ করবার জন্য এটা যে একটা বড় ধরনের চাল বাংলাদেশকে, সেটা আন্তর্জাতিক মিডিয়া নানান ভাবে বলছে। যেমন আমি দা প্রিন্টে দেখেছি, আমি আল জাজিরার বিভিন্ন লেখাতে সেই ইঙ্গিতগুলো পেয়েছি। এছাড়া বিজেপি এটা বারবার বলেও যাচ্ছে, কংগ্রেস এগুলো ডিফেন্স করছে যে তারা কংগ্রেসকে নানান ভাবে অ্যাকোমোডেট করছে ইন্টারনালি। ফলে বাংলাদেশের সাথে কিন্তু আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আবার কংগ্রেস বিজেপি যাই বলেন না কেন, একটা ন্যাশনাল কনসেনসাস আছে উনার ব্যাপারে, উনার নিরাপত্তার ব্যাপারে। ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি তাদের ইন্টারনাল পলিটিক্স এর কথা যদি বলি। ফলে ভারতকে ডিস্ট্যাবিলাইজ করবার একটা বিষয় এখানে আছে। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আসলে ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকা বা বাংলাদেশ রাষ্ট্র এই উস্কানি দেওয়া, এটা আমি এখন যারা ক্ষমতা দখল করেছে আমি তাদের কথা বাদ দিই, অ্যাজ এ বাংলাদেশ হিসেবে এই জিনিসটা আমরা কখনো করবও না, আর আমাদের করার প্রয়োজনই নেই। এর অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে, প্রথমত কারণ হলো আমাদের দরকার নেই, কারণ ভারত আমাদের আসলে শত্রু রাষ্ট্র না। সেকেন্ড, আমাদের ওই সামর্থ্যও নেই ভারতকে টেরোরাইজ করার, এবং যেটা প্রথম পয়েন্টটা বলেছি, কারণও নেই। তাহলে যদি সেটা নাই হয়ে থাকে, তাহলে এই যারা ক্ষমতা দখল করলো তাদের এত মাথা ব্যথা কেন? এখন এই জায়গাতে উত্তর দিতে গেলে আপনাকে কয়েকটা মানুষের কথা চিন্তা করতে হবে। আচ্ছা, 5 তারিখের পর থেকে ভারত বিরোধী কথাবার্তা কারা বলছে? একটা লিস্ট কি আপনি করেছেন? নাহিদ বলছে, মাহফুজ বলছে, মানে যে শিশু উপদেষ্টারা আছে বা এই বাচ্চা ছেলেগুলো আছে, মাহফুজ বলছে, আসিফ নামে যারা আছে সে বলছে, আর আসিফ নজরুল, 2 আসিফ আছে, একটা হচ্ছে বাচ্চা আসিফ, একটা হচ্ছে বৃদ্ধ আসিফ। এই 4 জন, মূলত এই 4 জনকে কিন্তু আপনি কথা বলতে দেখেছেন। এখন আপনি প্রথম 3 জনের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, লক্ষ্মীপুরের ছেলে মাহফুজ, যে প্রথমে আপনার ইউনুসের প্রধান উপদেষ্টা ছিল, বিশেষ উপদেষ্টা ছিল, এরপরে উপদেষ্টা হয়েছে। আচ্ছা, এই মাহফুজ কিন্তু প্রথমে ছিল হচ্ছে আপনার শিবিরের সাথী, মাথায় রাখতে হবে, ঢাকা ইউনিভার্সিটির 43তম আপনার ল ডিপার্টমেন্টের 43 ব্যাচের স্টুডেন্ট। তার বন্ধুরা, একাধিক বন্ধুরা, একটা বন্ধু না, একাধিক বন্ধুরা আমাকে নিশ্চিত করেছে ও তালিমুল মিল্লাত থেকে পড়াশোনা করেছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই নাহিদ, আসিফ এবং মাহফুজ, এরা 3 জনই কিন্তু এক্স মাদ্রাসার স্টুডেন্ট। এবং কোন মাদ্রাসার স্টুডেন্ট মাথায় রাখবেন, আমি কিন্তু জেনেরিক কথাবার্তা বলছি না। বাংলাদেশে কিন্তু মাদ্রাসার ভাগ আছে, বাংলাদেশে অসংখ্য লক্ষ মাদ্রাসা আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এসব ব্যাপারে খুবই শ্রদ্ধা করে। ফলে আজকে মাদ্রাসার স্টুডেন্ট যারা দেখবেন তারা অফেন্ডেড হওয়ার কিছুই নাই। যেমন স্কুল বললে আমি এটা মনে করি নেই না যে রেসিডেন্সিয়ালকে বলা হচ্ছে। সো এটা একটু ক্লারিফাই করা আমার প্রয়োজন। সো এই 3 জন হচ্ছে পার্টিকুলারলি তালিমুল মিল্লাত, যেটা যাত্রাবাড়িতে বলা হয়ে থাকে যে জামাতের ব্রিডিং এবং হিজবুত তাহরির জন্মস্থান হচ্ছে এগুলা। সো এরা কিন্তু 3 জনই, আশ্চর্য ব্যাপার হচ্ছে 3 জনই একই মাদ্রাসা থেকে এসেছে। এই জায়গাতে
আইএসআই এর একটা বড় ফান্ডিং ছিল, আপনারা জানেন যে বাংলাদেশে এখন সবাই জানে যে এই পুরো 5ই অগাস্টের ঘটনা ঘটেছে সিআই এর পুরো জাল বিছানো ছকে, যেখানে হেল্প করেছে আইএসআই এবং আরো অনেকেই সেখানে জড়িত ছিল, সেগুলো আর আমি বিস্তারিত বললাম না। তাহলে এই যারা এগুলো বলছে তারা সবাই পাকিস্তানপন্থী। তাহলে কার খুব লাভ হয় ইন্ডিয়ার সাথে যদি আমি একটা ঝামেলা করতে পারি, কাশ্মীর সীমান্তে আমি একটু উস্কে দিতে পারি, বাংলাদেশের সীমান্তে, সেটা হচ্ছে পাকিস্তান। এই জন্য আমি এটাকে প্রক্সি ফিল্ড বলছি, যেখানে পাকিস্তানের ইন্টারেস্ট আছে। 5ই অগাস্টের পাকিস্তান নিজেই তো তার গৃহদাহ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। না না, সেটা তো আপনি এইসব প্রশ্ন করলে তো আমি বলতে পারি ওদের ভাত খাওয়ার টাকা নাই, অর্থাৎ আমার 1 টাকা ওদের মনে হয় 3 রুপি বা 2 রুপি, অর্থাৎ ডাবলের বেশি। আমি অন্তত পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই 5ই অগাস্টের আগ পর্যন্ত আমি তাই দেখেছি। কিন্তু ব্যাপারটা তো এইটা না, মানে যখন আপনার যেমন আপনার হামাসের কি প্রয়োজন ছিল আপনার ধুম করে ইসরায়েলকে আপনার এই অ্যাটাকটা করার, ও তো নিজেই ঠিক মতো বাঁচতে পারে না। হ্যাঁ, কারা অ্যাটাক করেছিল? হামাসই তো করেছিল। সে জানে সে ইসরায়েলের সাথে পারবে না, কেন করেছে? তো আপনাকে এইসব জিনিস ভাবতে হবে যে কেন হচ্ছে। যে পাকিস্তান ভাত খেতে পাচ্ছে না, কিন্তু তারা ডিস্টেবিলাইজ করে রাখছে তাদের শত্রুকে। সো বাংলাদেশকে একটা যুদ্ধ গ্রাউন্ড তারা বানাতে চায়, এই জন্য বাংলাদেশের রেজিম চেঞ্জও তাদের দরকার ছিল, সে এর সাথে তারা মিলেছে। ফলে আপনি এই পার্সপেক্টিভটা নিয়ে যখন আলোচনা করছেন তখন আপনাকে এই জায়গাগুলো একটু দেখতে হবে। এই হলো ব্যাপার।